সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এ নতুন একটি ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিওটি হিরো এক্সট্রিম 125R। এই মডেলটি একটা ইয়ং জেনারেশনের কাছে ক্রেজ। তো এটারই আজকে ওনারশিপ রিভিউ। দেখুন, গাড়ি নিতে গেলে ফিচার স্পেসিফিকেশন দেখে তো সবাই নেয়, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। একটা গাড়ি নিতে গেলে বা ওনারশিপ রিভিউটা দেখাও প্রয়োজন। তো আজকে আমাদের কাছে এই গাড়ির ওনার আমাদের কাছে রয়েছে রাকেশ বিশ্বাস, আমাদের কাছে ভাই রয়েছে। তো এই গাড়িটা 1.5 বছর ধরে ব্যবহার করছে, 1 বছর 3 মাস মতো। তো এই গাড়িটার নেওয়ার পরে রাকেশ কি অনুভূতি ফিল করেছে গাড়িটা সম্বন্ধে, তো সমস্ত বিষয় আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো চলে এলাম। রাকেশ, তুমি এই গাড়িটা কতদিন আগে নিয়েছো? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। তো 1 বছর 3 মাস গাড়িটা নিয়েছে। তো আজকে রাকেশকে আমি এটা জিজ্ঞাসা করব, এই গাড়িটা যখন নিয়েছিলে তখন গাড়ির দাম কত ছিল, প্রাইস কত? 1,25,000 সামথিং এরকম। 1,25,000 মতো দাম ছিল। সময়ের সাথে সাথে গাড়ির দাম বাড়া বা কমার সম্ভাবনা থাকে। যদি কনফার্মেশন জানার থাকে আপনারা নেবেন বা কিছু, ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন। আচ্ছা, এই 1 বছর ধরে গাড়িটা তুমি চালাচ্ছ, এটার তো ফ্রি সার্ভিস কয়েকটা ছিল। তো ফ্রি সার্ভিস কটা মতো ছিল? ফ্রি সার্ভিস অলরেডি আমি 3টে করেছো। তো ফ্রি সার্ভিসে প্রথম সার্ভিস চার্জ কত নিয়েছিল? এই 550-এর আশেপাশে এরকম সামথিং। মানে ফ্রি সার্ভিসে 550-এর আশেপাশে তোমার ফ্রি সার্ভিস লেগেছে। এবার মানে সার্ভিস সেন্টারে নিয়ে গেছো, সার্ভিসের দিক থেকে সবাই সব রকম ভাবে সাহায্য করেছে। হ্যাঁ, অবশ্যই। তো এবার আরেকটা বিষয় আমি তোমাকে জানতে চাইছি যে নেওয়ার পরের থেকে এখনো পর্যন্ত গাড়িটার মাইলেজ, মানে ধরো গাড়ির তো একটা মাইলেজ পারফরমেন্স থাকে, তো মাইলেজটা তুমি কত কি পেয়েছো? ফার্স্ট টাইমের দিকে আমি মাইলেজটা যতটা পেতাম, এখন তার থেকে তুলনামূলকভাবে কমই পাচ্ছি। তা এখন বর্তমান মাইলেজ কত? বর্তমান মাইলেজ ওই 50-এর নিচে ছাড়া আপনা। 50-এর নিচে। তো এই দেখো, মাইলেজ কিন্তু গাড়ি দেয় না। প্রথমত মাইলেজটাকে নিজে সেই রকম ভাবে চালিয়ে মাইলেজটা মেইনটেনেন্সের উপরে মাইলেজ নিজেকে অ্যাপ্রক্স এই গাড়িটার কাস্টমার ফিডব্যাক অনুযায়ী তুমি যদি আদার্স লোকের দিকে জাজমেন্ট করো, 55 থেকে 60 অ্যাভারেজ মাইলেজ ফিডব্যাক আছে। সেখানে ধরো মেইনটেনেন্সের একটা গাফিলতি সেটা হতে পারে, তোমার হাতে হয়তো সেরকম ভাবে চালাচ্ছ। আচ্ছা, তুমি গাড়ি যে স্পিড, এটা 125 সিসি, তো তুমি এটার কত স্টপ স্পিড কত তুলতে পেরেছো? আমি খুব বেশি না, ওই 95 পর্যন্ত তুলতে পেরেছো, তাই তো? তো এটা তোলার পরে কি কোনো ভাসমান ফিল বা কোনো রকম বা কোনো, যেহেতু হালকা ওয়েটের মধ্যে, ব্যালেন্সের দিক থেকে কোনো অসুবিধা আমার হয়নি। ব্রেকিং সিস্টেমের দিক থেকে একটু প্রবলেম। ব্রেকিং সিস্টেমের দিক থেকে তো 136 কিলো গাড়ির ওয়েট, এই গাড়িটার ওয়েট 136 কিলো। তো সেই জায়গা থেকে তোমার হতে পারে, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে হতে পারে যে কোনো একটা স্পিডে উঠলে পারে ভাসমান ফিল এরকম বা কোনো কিছু ব্যাপার সেরকম, সেই জন্য। তো ব্রেকিং দিক থেকে একটা উইকনেস আছে, কোম্পানি যদি আগামীতে সেটা ইমপ্রুভ করে সেটা আলাদা ব্যাপার। তো তোমার পার্সোনাল কি অ্যাডভান্টেজ আর কি ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ বলতে এই গাড়িটা নেওয়ার পরে তোমার কি এমন ফিল হলো যে এই গাড়িটা আমার নেওয়া, আরো তো অন্যান্য কোম্পানির অনেক 125 সিসির গাড়ি ছিল, তো আমার নেওয়া এটা ভুল হয়েছে যে এটার বদলে যদি অন্য গাড়ি নিতাম আমার খুব ভালো হতো, সেই দিক থেকে যদি বলো। লো বাজেটের দিক থেকে এই বাইকটা বেস্ট, কলেজ স্টুডেন্টের দিক থেকে। তো তোমার বয়সও তো কলেজ স্টুডেন্টের মতনই আছে, তো তোমারও তো স্টাইলিশটা সেই হিসাবে লুকের দিক দিয়ে বেস্ট। তুমি কি দেখে গাড়িটা নিয়েছি? আমি তো লুকে পরেই নিয়েছি, মানে লুকসের দিক থেকে তুমি এই গাড়িটা জাজমেন্ট করে নিয়েছো। তো তোমার এখন নেওয়ার পরে কি মনে হচ্ছে যে এই গাড়িটা এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো? সিটটা তো প্রথমত কথা, প্রথম সিটটা তোমার এইটা কাটা সিট দিয়েছে, কাটা সিট। এটা যদি লম্বা টানা সিট হতো তাহলে ভালো হতো। মানে ভালো বলতে কোন দিক থেকে? ফ্যামিলির মা বাবাকে নিয়ে চলার সময় অসুবিধা হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিক থেকে বেস্ট, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা যদি ফ্যামিলি পারপাসে হতো, মানে বাড়ির বয়স্ক লোক বা আপনারা যদি কেউ নিতে চাইছেন মনে করেন, তাহলে দেখে নেবেন যে বাড়িতে যদি কাউকে নিয়ে চলার প্রয়োজন হয়, অনেক সময় প্লেন সিট হলে অনেকটা সুবিধা হয়, এটা একটা দেখে নেবেন। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনার ফ্যামিলিকে নিয়েও চলতে হবে একটা গাড়ি নিতে গেলে, সেটা তো ভাইয়ের দিক থেকে একটু অসুবিধাই মনে হলো। আর কি অসুবিধা মনে হলো ভাই? আর তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ফার্স্ট সার্ভিসে যেমন ছিল তার থেকে এখন বাজেই বলতে হবে, ভালো বলার সাউন্ড কি কোনো ট্যাপিড অ্যাডজাস্টারের দিক থেকে কোনো? আমি সাউন্ডটা একটু শুনি।
সাউন্ডের দিক থেকে একটু পরিবর্তন মনে হচ্ছে হুম। আগের তুলনায়, তাই তো? হ্যাঁ। আর কি পরিবর্তন? ধরো এই সার্ভিসে যে- তো আমি কোনো গাফিলতি করি না, হুম। সার্ভিস টাইম টু টাইমই করাই। হুম। বাস তারপরেও এরকম সাউন্ড কোয়ালিটি, ফার্স্ট টাইম আমি যেমন সাউন্ড পেতাম একটা স্মুথ সাউন্ড, সেই সাউন্ড এখন নেই। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, এটা তো ম্যাক্সিমাম পার্ট ফাইবার। হ্যাঁ, অবশ্যই। স্টাইলস করার জন্য ম্যাক্সিমাম পার্ট ফাইবার দিয়েছে, তো ফাইবার সংক্রান্ত দিক থেকে কোনো চালানোর সময় কোনো ঝনঝন আওয়াজ বা কোনো রকম বা কোনো কিছু বুঝতে পেরেছো? না, তেমন কিছু অসুবিধা আমার কাছে হয়নি হুম। আজ পর্যন্ত। সামথিং এ নাম্বার প্লেটের আওয়াজ এগুলো প্রতিটা গাড়িতেই হয়। কম বেশি হয়, তোমার বেশি নাম্বার প্রতিটা। প্লেট থেকে একটু আওয়াজে। হ্যাঁ। তুমি তো 10,700 743 কিলোমিটার অলরেডি চালানো হয়ে গেছে। চালানো হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, তোমার গিয়ার শিফট বা গিয়ার শিফটটা একটু টাইট। একটু টাইট হ্যাঁ, গিয়ার যে স্মুথ পড়বে, স্মুথ উঠবে সেরকম হচ্ছে না। হচ্ছে না। সার্ভিস করার পরেও এই সমস্যাটা আমার থেকেই গেছে অলরেডি। আচ্ছা, আপনাদেরও যারা নিয়েছেন যদি মনে করেন যে এই প্রবলেমটা আপনাদের ক্ষেত্রেও আছে, অবশ্যই কমেন্ট করে জানান। তো ভাইয়ের দিক থেকে একটা প্রবলেম এসছে যে গিয়ার শিফটিং এর দিক থেকে একটু প্রবলেম মনে হচ্ছে, যে গিয়ারটা Smooth পড়ছে না, smooth উঠছে না। বা উঠছে না, এই প্রবলেমটা। আপনাদের যদি কোনো রকম এরকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাকে বলবো ভাই, যে এই গাড়ির যে কিছু এক্সেসরিজ পার্ট, এই এক্সেসরিজ পার্ট গুলো কি তুমি ধরো লেগ গার্ড বা সারি গার্ড এইগুলো কি তুমি কোম্পানি থেকেই তোমায় গাড়ি কেনার সময় দিয়েছে? কোম্পানি আমায় দেয়নি, দেওয়ার মধ্যে শুধু লেগ গার্ডটাই আমাকে দিয়েছে কোম্পানি। বাকি যা অ্যাসেসরি লাগানো আছে এগুলো সব আমার নিজের পয়সা। নিজের পয়সায় লাগানো হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে চাইছি যে আগামীতে যদি কেউ নিতে চায়, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা এই গাড়িটা নেওয়া? দেখো, যদি কারো লুকসের দিক দিয়ে পছন্দ হয়, অল্প বাজেটের মধ্যে এই গাড়িটা বেস্ট। আচ্ছা, লুকস বাদে যদি ইঞ্জিন কোয়ালিটি কেউ ভালো চায়, তাহলে এই গাড়িটা আমি সাজেস্ট করবো না, তাকে নিতে বারণই করবো। ওনার হিসাবে এটা সাজেস্ট করলো। তো তুমি যেই প্রবলেম গুলো হচ্ছে, দেখো কোনো কোম্পানি কিন্তু নিজেদেরকে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করবে না। যেই প্রবলেম গুলো তুমি আজকে ফেস করছো, সেই প্রবলেম গুলো কি জন্য কি সার্ভিস সেন্টারে তুমি যোগাযোগ করেছো? সার্ভিসে তো আমি অলরেডি বলেছি যে এরকম সমস্যা হচ্ছে, আমার গিয়ার আপ ডাউন করতে টাইট হচ্ছে আমার, ঠিক আছে। আমি তো সার্ভিসে মানে ফ্রি সার্ভিসে মোবিল চেঞ্জ থেকে শুরু করে যাবতীয় যা টাইম টু টাইম আমি সব মেনটেন করি। আচ্ছা আচ্ছা। তারপরেও যদি এরকম সমস্যা দেখা দেয়, তাহলে তো মন অলরেডি ভেঙে যাবে না? সে তো অবশ্যই। তো বন্ধুরা, এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যদি কেউ নিতে চাইছেন, দেখুন বা প্রাইসের দিক থেকে 1,25,000 থেকে 1,27,000 আশেপাশে ভাই নিয়েছিল। আশা করি এখন দাম কম বেশি হতে পারে। তো এবার যে বিষয়টা, কেউ যদি নেবেন মনে করেন, অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনারা যদি লুকস ওয়াইজের দিকে যান, একদম 100-তে 90 আপনার এই লুকসে দেওয়া যাবে। লুকসের দিক দিয়ে পারফেক্ট, কিন্তু বাজেট হিসাবে এর থেকে আরো বিভিন্ন রেঞ্জের বাজেটের মধ্যে আপনারা 125 সিসির গাড়ি পাবেন, ঠিক আছে। তো এর পরবর্তীতে আরো যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। জয় হিন্দ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।